আজ তো ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার। আর আজকের দিনটা কিন্তু আমাদের ইতিহাসে জাতীয় ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ একটা দিন। শহীদ ডক্টর শামসুল আলম খান মিলন দিবস। হুম। ডক্টর মিলন ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক ছিলেন। ১৯৯০ সালের ঠিক এই দিনে স্বৈর শাসন বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিএল এলাকায় তিনি মারা যান। হুম। কিন্তু এটা শুধু একটা মৃত্যুই ছিল না, তাই না? না, একদমই না। এটা ছিল একটা স্ফুলিঙ্গের মতো, যা পুরো আন্দোলনকে যাকে বলে জ্বালিয়ে দিয়েছিল। আজ আমরা এই দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া একটা বিবৃতি নিয়ে কথা বলবো। এটা যুগান্তর পত্রিকায় ছাপা হয়েছে। হুম। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু বিবৃতিটা পড়ে শোনানো নয়, আমরা চেষ্টা করব এর প্রতিটা শব্দের পেছনে যে রাজনীতি, যে ইতিহাস আর বর্তমানের যে সমীকরণটা আছে, একদম সেই সমীকরণটা বোঝার চেষ্টা করব। ঠিক তাই। কারণ এই ধরনের রাজনৈতিক বিবৃতিগুলো এগুলো তো অনেকটা আইসবার্গের মতো হয়, তাই না? ওপরে যা দেখা যায় তার চেয়ে অনেক অনেক বেশি কিছু নিচে লুকিয়ে থাকে। আমাদের কাজ হবে সেই লুকিয়ে থাকা অংশটাকেই খুঁজে বের করা। আচ্ছা, তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ায়? মূল প্রশ্নটা হলো, ধরেন ৩৫ বছর আগের একজন শহীদের আত্মত্যাগকে সামনে আনা হচ্ছে। ঠিক এই মুহূর্তে আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা দিয়ে আসলে কি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এটা কি নিছকই একটা স্মরণসভা, নাকি ভবিষ্যতের কোনো রাজনৈতিক ছক? দারুণ একটা প্রশ্ন। চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা একটু গভীরে যাই। আচ্ছা, আলোচনার শুরুতে আমরা বরং একটু পেছনে ফিরে যাই। ঘটনার প্রেক্ষাপটটা একটু ঝালিয়ে নেওয়া যাক। হ্যাঁ, সেটা খুব জরুরি। বিশেষ করে যারা নতুন বা যাদের ঘটনাটা পুরোপুরি মনে নেই। সোর্স অনুযায়ী ডক্টর মিলন তখন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ছিলেন। হ্যাঁ, যুগ্ম সম্পাদক। তিনি শুধু একজন ডাক্তার বা শিক্ষক ছিলেন না, স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন সংগঠকও ছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার মৃত্যুটা কিন্তু কোনো সাধারণ কোনো দুর্ঘটনা ছিল না। না। সোর্সের ভাষাটা এখানে খুব নির্দিষ্ট, খুব সরাসরি। বলা হয়েছে তিনি তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সরকারের সমর্থিত সন্ত্রাসী। দেখুন শব্দচয়নটা, এখানে কিন্তু কোনো রাখঢাক নেই, সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে। এই ধরনের ভাষা কিন্তু ঘটনার একটা নির্দিষ্ট বয়ান তৈরি করে দেয়। যেখানে কে ভুক্তভোগী আর কে আগ্রেসর সেটা পরিষ্কার। একদম। আর এটাই আমাকে সবচেয়ে বেশি ভাবায় যে কিভাবে একজন ব্যক্তির মৃত্যু পুরো দেশের রাজনৈতিক চিত্রটাই পাল্টে দিতে পারে। ঠিক। সোর্সে যেমনটা বলা হচ্ছে, ডক্টর মিলনের এই আত্মত্যাগ আন্দোলনকে একটা সাধারণ বিক্ষোভ থেকে গণবিক্ষোভে রূপ দেয়। এখানেই তো প্রতীকী রাজনীতির খেলাটা। হুম। সব মৃত্যুই কিন্তু প্রতীক হয়ে ওঠে না, তাই না? ডক্টর মিলনের মৃত্যুটা প্রতীক হয়ে উঠেছিল কারণ তখনকার আন্দোলন একটা টিপিং পয়েন্ট খুঁজছিল, একটা আবেগী অনুঘটক। আর তার মৃত্যু সেই শূন্যস্থানটা পূরণ করে দিয়েছিল। ঠিক তাই। তারেক রহমানের আজকের বিবৃতিতে এই ঘটনাটাকে কি বলা হয়েছে? গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনিবার্য বাঁক। অনিবার্য বাঁক বা টার্নিং পয়েন্ট। হ্যাঁ, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো, এটা এমন একটা মুহূর্ত যা আন্দোলনের গতিপথ চিরদিনের জন্য পাল্টে দিয়েছে। সোর্সে আরও একটা বিষয় আমার চোখে পড়েছে। কি সেটা? বলা হয়েছে ডাক্তার মিলনের রক্তঝরা মৃত্যু দীর্ঘ ৯ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত করেছিল। এই ৯ বছর সময়টার উল্লেখ কি কোনো বিশেষ কারণে? অবশ্যই, অবশ্যই কারণ আছে। এই ৯ বছর সংখ্যাটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই বিজয়টা হঠাৎ করে আসেনি। এটা একটা দীর্ঘ সংগ্রামের ফসল। হ্যাঁ, একটা দীর্ঘ, ক্লান্তিকর আর রক্তক্ষয়ী সংগ্রামের ফসল। যখন কোনো রাজনৈতিক দল তাদের সংগ্রামের ইতিহাস বর্ণনা করে, তখন তারা এই দীর্ঘ সময়টার ওপর জোর দেয়। এটা তাদের ত্যাগ আর দৃঢ়তাকে মহিমান্বিত করে। বার্তাটা এমন যে আমরা ৯ বছর ধরে লড়াই করেছি, বহু রক্ত ঝরেছে, এবং ডক্টর মিলনের আত্মত্যাগ ছিল সেই দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত অধ্যায়, যা বিজয়ের দরজা খুলে দিয়েছিল। একদম। আচ্ছা, ৯০-এর আন্দোলনের এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে তারেক রহমানের বিবৃতির মূল কথাটা কিন্তু আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। তিনি তো শুধু ইতিহাস মনে করাচ্ছেন না, তাই না? না না, বর্তমানের জন্য তো কিছু বলছেন। ঠিক। আর ঠিক এখানেই আমরা আলোচনার আসল জায়গায় ঢুকছি। বিবৃতির শিরোনামটা দেখুন একবার।
ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এটা একটা ক্লাসিক রাজনীতিক ফর্মুলা। একদিকে ঐক্যের মতো একটা ইতিবাচক ডাক। আর অন্যদিকে ষড়যন্ত্রের মতো একটা অদৃশ্য শত্রু। ঠিক। আর এই ঐক্য আর ষড়যন্ত্র, এই দুটো শব্দই তো পুরো বিবৃতির মূল ভিত্তি। বিবৃতিতে বলা হচ্ছে ৫ আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ নাকি নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। হুম। কিন্তু দেশমাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত এখনও চলছে। তার মানে ৯০-এর লড়াইয়ের মতোই এখনও একটা লড়াই চলছে। শুধু শত্রুটা বদলে গেছে। ঠিক এই জায়গাটাতেই আমি আসছিলাম। দারুণ একটা পয়েন্ট। খেয়াল করে দেখুন শত্রুটা কিভাবে বদলে যাচ্ছে। ৯০-এর দশকে শত্রু ছিল দৃশ্যমান, একজন অভ্যন্তরীণ স্বৈরাচার। লড়াইটা ছিল গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র। একদম। কিন্তু এখনকার বয়ানে শত্রুটা অনেক বেশি অদৃশ্য আর বহুমাত্রিক, দেশি বিদেশি চক্রান্ত। এই পরিবর্তনটা কেন? এই পরিবর্তনটা কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটা গুরুত্বপূর্ণ নির্দেশক। যখন প্রতিপক্ষ খুব শক্তিশালী হয় এবং তাকে সরাসরি মোকাবেলা করা কঠিন, তখন প্রায়ই এক ধরনের অদৃশ্য বাইরের ষড়যন্ত্রের কথা বলা হয়। তার মানে কি এটা সমর্থকদের এক করার একটা কৌশল? যে আমাদের আসল শত্রু ভেতরে নয়, বাইরে। কৌশল তো বটেই। এর দুটো কাজ আছে। আচ্ছা। প্রথমত, এটা সমর্থকদের একটা সাধারণ শত্রু দেয়, যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াটা সহজ। আর দ্বিতীয়ত, দেশের ভেতরের সমস্যা বা ধরেন রাজনৈতিক ব্যর্থতার দায়ভার এই অদৃশ্য ষড়যন্ত্রের উপর চাপিয়ে দেওয়া যায়। ঠিক তাই। বিবৃতিতে ডক্টর মিলনের উদাহরণ টেনে এটাই বলা হচ্ছে, দেখো, অতীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে একজন দৃশ্যমান স্বৈরাচারীকে হারিয়েছিলাম। এখন আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে, কারণ শত্রু অদৃশ্য এবং চারিদিকে ছড়িয়ে আছে। আর একটা ব্যাপার, এই বিবৃতিতে ৫ আগস্ট তারিখটার কথা বলা হয়েছে, হুম। যেটাকে বলা হচ্ছে নতুন স্বাধীনতা। আমাদের সোর্সে যদিও এর বিস্তারিত প্রেক্ষাপট নেই, কিন্তু এটা তো স্পষ্ট যে এই তারিখটিকে ৯০-এর ২৭ নভেম্বরের মতোই একটা প্রতীকী দিন হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। একদম। এটা হলো নতুন মিথ বা আখ্যান তৈরি করার চেষ্টা। মিথ। হ্যাঁ। হ্যাঁ। প্রতিটি রাজনৈতিক পরিবর্তনেরই নিজস্ব প্রতীকী দিন, নিজস্ব নায়ক, নিজস্ব শহীদ প্রয়োজন হয়। এখানে ৫ আগস্টকে সেই রকম একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে প্রতিষ্ঠা করার একটা রাজনৈতিক বিনিয়োগ দেখা যাচ্ছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে একটা বার্তা দেওয়া হচ্ছে। ঠিক। বার্তাটা হলো, তোমাদেরও নিজস্ব একটা ২৭ নভেম্বর আছে, তোমাদেরও নিজস্ব একটা বিজয়ের দিন আছে। এটা ইতিহাসের ধারাবাহিকতাকে নিজেদের পক্ষে নিয়ে আসার একটা সচেতন প্রয়াস। তাহলে আমরা দেখলাম কিভাবে ডক্টর মিলনের আত্মত্যাগের ইতিহাসকে ব্যবহার করে বর্তমানের জন্য ঐক্য আর ষড়যন্ত্রের একটা জটিল বয়ান তৈরি করা হচ্ছে। কিন্তু এর শেষটাও আরও বেশি ইন্টারেস্টিং। যেখানে রাজনৈতিক উত্তরাধিকারের প্রশ্নটা চলে আসে। হ্যাঁ। কারণ ইতিহাসকে স্মরণ করার চূড়ান্ত লক্ষ্যই থাকে বর্তমানের উপর তার অধিকার প্রতিষ্ঠা করা। একদম। মানে বিবৃতিতে কিন্তু একটা খুব সহজ সরল রৈখিক একটা গল্প বলা হয়েছে। বলা হয়েছে ডক্টর মিলন বুকের তাজা রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রের বিজয় এনেছিলেন, এবং এই পথ ধরে দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু হয়নি। এখানেই তো রাজনৈতিক পাঞ্চলাইনটা আসে। ঠিক। একদম। সোর্স অনুযায়ী বিবৃতির শেষ দিকে বলা হচ্ছে, স্বৈরাচারের পতনের পর দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়। ব্যাস। হ্যাঁ, ব্যাস। পুরো আখ্যানটা একটা নির্দিষ্ট রাজনৈতিক ছাতার নিচে চলে এলো। আমার এখানে একটা প্রশ্ন জাগছে। বলুন। ডক্টর মিলনের আত্মত্যাগ তো সব দলের মানুষের কাছেই একটা আবেগের জায়গা, তাই না? অবশ্যই। সেই আবেগকে যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এভাবে নিজেদের উত্তরাধিকারী হিসেবে দাবি করে, তখন কি এর সর্বজনীন আবেদনটা কিছুটা কমে যায় না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানেই কিন্তু একটা রাজনৈতিক ঝুঁকিও আছে, তাই না? ঝুঁকি? হ্যাঁ। যখন কোনো জাতীয় নায়ক বা প্রতীককে কোনো একটি দল নিজেদের বলে দাবি করে, তখন তারা দুটো কাজ করে। একদিকে তারা নিজেদের সমর্থকদের কাছে একটা শক্তিশালী বার্তা পাঠায় যে আমরাই এই মহান ত্যাগের প্রকৃত উত্তরাধিকারী। এটা তাদের রাজনৈতিক ভিত্তি বা কোর বেসকে আরও মজবুত করে। ঠিক। কিন্তু অন্যদিকে আপনি যা বললেন ঠিক তাই ঘটে। যারা ওই দলের সমর্থক নন, তাদের কাছে ওই নায়ক বা প্রতীক তার সর্বজনীনতা হারাতে শুরু করে।
তখন ডক্টর মিলন আর গণতন্ত্রের সহিত থাকেন না। তিনি একটি নির্দিষ্ট দলের শহীদে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েন। তার মানে এটা একটা ক্যালকুলেটেড রিস্ক, নিজেদের সমর্থকদের উজ্জীবিত করার জন্য জাতীয় আবেগকে ব্যবহার করা। হ্যাঁ, এবং এই বিবৃতিতে সেই ঝুঁকিটাই নেওয়া হয়েছে। এখানে ধাপে ধাপে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ১. ডক্টর মিলনের মহান আত্মত্যাগ। ২. তার ফলে স্বৈরাচারের পতন। এবং ৩. আমাদের নেতার নেতৃত্বে সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া। এই ৩টি ধাপ মিলিয়েই একটা পুরো মূল্যায়ন রাজনৈতিক আখ্যান। হ্যাঁ, যা দলের কর্মীদের জন্য একটা শক্তিশালী আদর্শিক ভিত্তি তৈরি করে। বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিল মিলনের দৃঢ় অঙ্গীকার। এই লাইনটা বলে সেই অঙ্গীকার পূরণের একমাত্র দাবিদার হিসেবে নিজেদের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এটা ইতিহাসের একটা নির্দিষ্ট পাঠ। যা সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। হয়তো না। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? একটা ঐতিহাসিক দিবসকে কেন্দ্র করে দেওয়া একটা বিবৃতি, কিন্তু এর ভেতরে কতগুলো স্তর। এটা শুধু ডক্টর মিলনের প্রতি শ্রদ্ধা জানানো নয়। না, তার চেয়ে অনেক বেশি। প্রথমত, এটা ইতিহাসের একটা আবেগময় মুহূর্তকে ব্যবহার করে বর্তমানের সমর্থকদের ঐক্যবদ্ধ করার একটা ডাক। দ্বিতীয়ত, ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে একটা অদৃশ্য শত্রুকে সামনে এনে রাজনৈতিক লড়াইয়ের ময়দানটাকে নতুন করে সাজানো। এবং সবশেষে গণতন্ত্রের সংগ্রামের পুরো কৃতিত্ব এবং উত্তরাধিকারকে নিজেদের রাজনৈতিক ধারার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জুড়ে দেওয়া। অর্থাৎ অতীতকে স্মরণ করার মাধ্যমে আসলে বর্তমানে রাজনৈতিক জমি দখল করার একটা প্রচেষ্টা। একেবারে। আজকের আলোচনা থেকে এটাই স্পষ্ট যে ইতিহাস কখনো নিরপেক্ষ বা স্থির নয়। ঠিক। বিভিন্ন রাজনৈতিক শক্তি সবসময় ইতিহাসকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে, নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। ডক্টর মিলনের শাহাদাত একটি ঐতিহাসিক সত্য, কিন্তু এই সত্যকে কোন গল্পে, কোন প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে, সেটাই হলো আসল রাজনীতি। একদম। এই বিবৃতিটি সেই রাজনীতিরই একটি চমৎকার উদাহরণ। অসাধারণ বিশ্লেষণ। একটা বিবৃতি থেকে যে এত কিছু বের করে আনা সম্ভব, সেটা সত্যিই ভাবার মতো। এই আলোচনাটা আসলে আমাদের সবার জন্য একটা বড় চিন্তার খোরাক রেখে যাচ্ছে। কি রকম? আমাদের জাতীয় ইতিহাসে তো এমন অনেক নায়ক বা শহীদ আছেন যাদের আমরা বিভিন্ন দিবসে স্মরণ করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই স্মরণ করার পদ্ধতিগুলো কতটা ভিন্ন? এটা তো ঠিক। বিভিন্ন রাজনৈতিক দল বা সামাজিক গোষ্ঠী যখন একই ব্যক্তিকে স্মরণ করে, তাদের ভাষা, তাদের গল্প বলার ধরন, তাদের পোস্টার বা ব্যানারের ছবি, এগুলোর মধ্যে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য থাকে। ঠিক। এই পার্থক্যগুলো যদি আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে হয়তো দেশের বর্তমান রাজনৈতিক বিভাজন বা ভবিষ্যৎ নিয়ে তাদের ভিন্ন ভিন্ন ভাবনা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারব। পরের বার যখন কোনো ঐতিহাসিক দিবস পালিত হবে, তখন এই ভিন্ন ভিন্ন উপস্থাপনার দিকে একটু খেয়াল করে দেখা যেতে পারে। দেখা যাবে ইতিহাসের আয়নায় বর্তমানের প্রতিচ্ছবিটা খুব পরিষ্কারভাবে ফুটে উঠছে। একদম।